দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। বাছাই করা আজকের সেরা 15টি সংবাদ পৌঁছে দিচ্ছে আপনাদের মুঠোফোনে, আপনাদের দোরগোড়ায়। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি। বাংলাদেশে গৃহযুদ্ধ সময়ের অপেক্ষা, বাংলাদেশে প্রবেশ করল 24.5 পাকিস্তানি সেনা, আক্রমণ হবে বাংলাদেশ থেকে ভারতে। পাকিস্তানের পর এবার বাংলাদেশ, চট্টগ্রামে অস্ত্র কারখানা নির্মাণে সক্রিয় এবার ভারতের শত্রু তুরস্ক। অপারেশন সিঁদুরে একসঙ্গে 3 শত্রুর মোকাবিলা করেছে ভারত। পাকিস্তান আসলে চীনা অস্ত্রের পরীক্ষাগার। অপরদিকে রাশিয়ার বিরাট বড় পদক্ষেপ, প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি ভ্লাদিমির পুতিনের। জন্মহার বাড়াতে মরিয়া চীন আনছে নতুন প্রকল্প, সন্তান জন্ম দিলেই মিলবে 45,000 টাকা করে অনুদান। ভোটের বিহারে স্যানিটারি প্যাড বিলি বিনামূল্যে কংগ্রেসের, 2,500 টাকা করে দেওয়া হবে মহিলাদের ভাতা। মথুরা শাহী ঈদগাহ মসজিদকে বিতর্কিত সৌধ বলতে নারাজ হাইকোর্ট। কৃষ্ণ জন্মভূমি মামলায় ধাক্কা, বিরাট বড় ধাক্কা হিন্দু পক্ষের। দ্বিগুণ বাড়তে চলেছে সিগারেটের দাম, দামি হচ্ছে মদ। জিএসটি হার কমছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর। কোন কোন জিনিসের দাম কমছে লিস্ট দেখিয়ে দেবো আপনাদেরকে। অপরদিকে হোম লোনে বিরাট বড় স্বস্তি, নিয়মে বড় বদল আনছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তৃণমূল নেতার মদ্যপ ভাইয়ের হাতে আক্রান্ত সরকারি কলেজের প্রিন্সিপাল, লজ্জা বাংলার। ভয়াবহ বৃষ্টির দাপটে হিমাচল প্রদেশে 400 কোটির ক্ষতি, মৃত 63। বাংলার আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাবো। অপরদিকে রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার, তৃণমূলে তাহলে কি যোগ দিচ্ছেন এবার বিজেপির দাপুটে দাবাং নেতা দিলীপ ঘোষ? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সংবাদগুলো নিয়মিত দেখবার জন্য কোন এলাকা থেকে সংবাদ দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বাংলাদেশে গৃহযুদ্ধ শুধুমাত্র সময়ের অপেক্ষা, বিএনপির মদতে এবার রোহিঙ্গারাই অস্ত্র পাকিস্তানের। বাংলাদেশে চুপি সারে একেবারে গোপনে 3 পাকিস্তানি সেনাকর্তা, দাবি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। এখনও পর্যন্ত মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের তরফে এই সফর নিয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের শীর্ষস্থানীয় সূত্রের দাবি তেমনটাই। পুরো বিষয়টির দিকে কঠোর নজর রাখছে নয়াদিল্লি। মনে করা হচ্ছে খবরটি সত্যি হলে এর সুদূর প্রসারী প্রভাব পড়বে ভারতে। 3 পাকিস্তানি সেনা অফিসারের নাম নাদিম আহমেদ, মোহাম্মদ তালাও, সঈদ আহমেদ রাও। মাত্র কয়েক সপ্তাহ আগেই তাদের নতুন পাসপোর্ট ইস্যু করা হয়েছে। জানা গিয়েছে কক্সবাজারে রামু আর্মি ক্যাম্পে গিয়েছিলেন তারা। ওই অঞ্চল বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী অধ্যুষিত এলাকার একেবারে কাছেই। বাংলাদেশের গোয়েন্দাদের দাবি আইএসআই এবং রোহিঙ্গা জঙ্গিদের মধ্যে আঁতাত তৈরি করাই ওই সফরের উদ্দেশ্য। আশঙ্কা 3 পাকিস্তানি সেনাকর্তার এভাবে লুকিয়ে বাংলাদেশে আসার পেছনে বড় ছক রয়েছে। কক্সবাজারের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের মধ্যে চরমপন্থী মনোভাব তৈরির চেষ্টা বহুদিন ধরে করছে বিএনপি, চাইছে বাংলাদেশ জুড়ে ছায়া যুদ্ধ চালাতে। আসলে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের মসনদে বসার খ্বাব দেখছে জামাত এবং বিএনপি। জামাত চাইছে চীন এবং আইএসআই এর সাহায্যে বাংলাদেশে অশান্তির আগুন জ্বালাতে। এদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে আইএসআই উত্তর পূর্ব ভারতে গোপন হামলা চালাতে ঢাকায় ঘাঁটি গাড়তে চাইছে। এই মুহূর্তে পাকিস্তানের মতোই বাংলাদেশের সঙ্গেও কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরেছে নয়াদিল্লির। বহুদিন ধরেই শোনা যাচ্ছে জম্মু কাশ্মীরের মতো বাংলাদেশে সন্ত্রাসবাদের শিকড় ছড়াচ্ছে পাকিস্তান। বাংলাদেশে উদ্বাস্তু হয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের সন্ত্রাসবাদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান, যাদের ব্যবহার করা হবে ভারতের উত্তর পূর্বকে চরম অশান্ত করবার লক্ষ্যে। সেই গুঞ্জন এবার আরও জোরালো হচ্ছে পাক সেনাকর্তাদের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে। পাকিস্তানের পর এবার বাংলাদেশ, চট্টগ্রামে অস্ত্র কারখানা নির্মাণে সক্রিয় ভারতের শত্রু তুরস্ক। চরম নিশানায় ভারত। অপারেশন সিঁদুর পরবর্তী সংঘাতের সময় ভারতের বিরুদ্ধে ঢালাও তুরস্কের তৈরি ড্রোন অস্ত্র ব্যবহার করেছিল পাকিস্তানি সেনা। এবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সরকার সেই বে-র্যাক্টার TB2 আর সোনগা ড্রোন বাংলাদেশকে বিক্রি করতে সক্রিয় হয়েছে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সমঝোতা চূড়ান্ত করতে আগামী মঙ্গলবার বাংলাদেশে যাচ্ছে তুরস্কের বিশেষ প্রতিনিধি দল। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, চলতি বছরের গোড়ায় 26টি তুলপার লাইট ট্যাঙ্ক কেনার বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে। ইকোনমিক্স টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের দাবি, এবার তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গুরগুনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের 8 দিনের বাংলাদেশ সফরে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে চলেছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং তুর্কি প্রতিরক্ষা সংস্থাগুলির যৌথ উদ্যোগে চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স স্থাপন। ইউনূসের পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান,
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গেও হালুকের বৈঠক হবার কথা রয়েছে। তবে শুধুমাত্র সামরিক ক্ষেত্রে উন্নয়ন নয়, বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য ভারতের ওপর প্রবল চাপ বাড়ানো বলে কূটনীতিবিদদের একাংশ মনে করছে। অপারেশন সিঁদুরে একসঙ্গে 3 শত্রুর মোকাবিলা করেছে ভারত। পাকিস্তান আসলে চীনা অস্ত্রের পরীক্ষাগার, দাবি ভারতের সেনাকর্তার। অপারেশন সিঁদুরে একসঙ্গে 3 শত্রুর মোকাবিলা করতে হয়েছে ভারতকে। পাকিস্তানকে সরাসরি অস্ত্র দিয়ে সাহায্য করেছে চীন এবং তুরস্ক। রীতিমতো বিস্ফোরক দাবি করলেন ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং। তিনি জানিয়েছেন, ভারত পাক সংঘাতের আবহে পাকিস্তানকে নিজেদের অস্ত্রের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে চীন। ভারতীয় সেনার কথায়, অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে সামনে থেকে হয়তো শুধু পাকিস্তানে লড়াই করেছিল, কিন্তু পেছন থেকে 2টি দেশ সরাসরি পাকিস্তানকে সাহায্য করেছে। একটি চীন, দ্বিতীয় দেশটি হলো তুরস্ক। সেনার ডেপুটি প্রধানের অভিযোগ, পাকিস্তানকে চীন শুধু সাহায্য করেছিল তাই নয়, চীন আসলে ওই সংঘাতকে নিজেদের অস্ত্রের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে। লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংয়ের কথায়, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করেছে সেগুলির 81% চীনের সামগ্রী দিয়ে তৈরি। অস্ত্র সব চীন। আসলে পাকিস্তানের মাধ্যমে নিজেদের অস্ত্রের শক্তি পরীক্ষা করে নিয়েছে চীন। এছাড়াও সেনার ডেপুটি প্রধান জানিয়েছেন, পাকিস্তানকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তুরস্ক। ওরা পাকিস্তানকে অজস্র ড্রোন দিয়ে ভারতের বিরুদ্ধে সাহায্য করে। ভারতীয় সেনার শীর্ষকর্তা দাবি করেছেন, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী করা দরকার। অপারেশন সিঁদুরের সময় ভারতের সব জনবসতিপূর্ণ এলাকাকে সুরক্ষিত করা যায়নি বলে স্বীকার করে নিয়েছেন তিনি। অপরদিকে রাশিয়ার বিরাট বড় পদক্ষেপ, প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি রাশিয়ার। বিশ্ব রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেওয়া পদক্ষেপ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিল ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। 2021 সালের অগস্ট মাসে ক্ষমতা দখলের পরেই প্রথম বিশ্বের কোনো দেশ তালিবান সরকারকে মান্যতা দিল। মস্কোয় আফগান দূতাবাসে আগের সরকারের পতাকার বদলে এখন উঠছে তালিবানের সাদা পতাকা। স্বাভাবিকভাবেই মস্কোর এহেন সিদ্ধান্তে খুশি তালিবান কর্মকর্তারা। রাশিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তারা জানিয়েছেন, এর ফলে 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, এটা আমাদের কাছে একটা বিরাট বড় অর্জন। রাশিয়ার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, আমরা মনে করি আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দেওয়ার ফলে 2 দেশের পারস্পরিক সমঝোতা উন্নয়নের গতি অনেকটা বৃদ্ধি পাবে। অপরদিকে দেশে জন্মহার বাড়াতে বিশেষ পদক্ষেপ চীনের। সন্তান ধারণে উৎসাহিত করতে নগদ অর্থ প্রদান করবে এবার শি জিনপিংয়ের সরকার। চলতি বছরের 1 জানুয়ারি বা তার পরবর্তী সময়ে চীনে জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রে ওই নিয়ম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, চীনে ক্রমবর্ধমান জন্মহার কমতে থাকার কারণে সরকার ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। বর্তমানে জনসংখ্যার নিরিখে চীনকে ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে ভারত। একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে চীনে জন্মহারের সংখ্যা যে জায়গায় রয়েছে সেইভাবে যদি চলতে থাকে তাহলে 2050 সালের মধ্যে চীনের জনসংখ্যা 130 কোটিতে দাঁড়াবে। সেই কারণে শি জিনপিংয়ের সরকার এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি শিশুর জন্য 3600 ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 45,000 টাকা বার্ষিক অনুদান দেওয়া হবে। শিশুটির 3 বছর বয়স হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে চীনে। মনে করা হচ্ছে, সন্তান লালন পালনের জন্য বাবা মায়ের উপর থেকে আর্থিক বোঝা কমানো, সন্তান নিতে উৎসাহিত করার জন্য চীন সরকার এই পদক্ষেপ নিচ্ছে। প্রসঙ্গত, চীন থেকে কার্যত হারিয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম। তার প্রভাব পড়ছে অর্থনীতি সহ একাধিক ক্ষেত্রে। তাই নতুন প্রজন্ম গড়ে তুলতে নতুন করে পরিকল্পনা নিচ্ছে চীন প্রশাসন। একেবারে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিলি করছে কংগ্রেস। প্যাড ম্যান অবতারে রাহুল গান্ধী। দেওয়া হবে মহিলাদের 2,500 টাকা করে ভাতা। চলছে বিতর্ক। চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন। দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে ভোটের দামামা বেজে গিয়েছে, প্রস্তুতি তুঙ্গে, যে যার নিজের মতো করে ভোট কৌশল সাজাচ্ছে। সেই আবহে এবার বিহারে কংগ্রেস বেশ কিছু কর্মসূচি ঘোষণা করলো। সেই কর্মসূচির অন্যতম হলো বিহারে 5 লক্ষ মহিলাকে একেবারে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করবে কংগ্রেস। কিন্তু কংগ্রেসের ওই কর্মসূচি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিহারের রাজনীতিতে। বিতর্কের কারণ, কংগ্রেস যে স্যানিটারি প্যাড মহিলাদের কাছে পৌঁছে দিচ্ছে বলে প্রতিশ্রুতি দিয়েছে তার প্যাকেটে রাহুল গান্ধীর ছবি। প্যাকেটের গায়ে লেখা মা বোনদের সম্মান যোজনা। শুধু তাই নয়, অভাবী মহিলাদের সাহায্যের জন্য মাসে 2,500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
শুক্রবার কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ কুমার বিহারের নির্বাচনের কথা মাথায় রেখে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তবে স্যানিটারি প্যাডের প্যাকেটে কেন রাহুল গান্ধীর ছবি থাকবে তা নিয়ে আপত্তি তুলেছে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারীর দাবি, স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি দিয়ে মহিলাদের অপমান করছে কংগ্রেস। অপরদিকে মথুরার শাহী ঈদগাহ মসজিদকে বিতর্কিত সৌধ বলতে নারাজ হাইকোর্ট। কৃষ্ণ জন্মভূমি মামলায় বড় ধাক্কা খেল হিন্দু পক্ষ। মথুরার শাহী ঈদগাহ মসজিদকে বিতর্কিত সৌধ হিসেবে গণ্য করা হবে না, অর্থাৎ ওই সৌধটিকে আপাতত মসজিদ হিসেবে গণ্য করা হবে। হিন্দু পক্ষের আবেদন পুরোপুরি খারিজ করে জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। মথুরার শাহী ঈদগাহ মসজিদ ঘিরে বিতর্ক দীর্ঘদিনের। এই সংক্রান্ত একাধিক মামলা চলছে এলাহাবাদ হাইকোর্টে। কিছুদিন আগে হিন্দু পক্ষের তরফে আবেদন করা হয়েছিল ওই মসজিদকে আর মসজিদ হিসেবে না ধরে বিতর্কিত সৌধ হিসেবে গণ্য করা হোক। আগামী দিনে ওই মামলার সমস্ত নথিতে মসজিদটিকে বিতর্কিত সৌধ হিসেবে দেখানোর দাবিতে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিল হিন্দু পক্ষ। পাল্টা লিখিতভাবে আপত্তি জানায় মুসলিম পক্ষ। তাদের বক্তব্য, ওই জায়গাটিতে এই মুহূর্তে মসজিদই রয়েছে, তাতে কারো কোনো সংশয় নেই, তাই কোনোভাবেই সৌধটির সরকারি স্বীকৃতিতে কোনো রকম বদল করা যাবে না। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের বেঞ্চ ওই মামলায় হিন্দু পক্ষের আবেদন পুরোপুরি খারিজ করে দিল। মুসলিমদের আপত্তিকে গুরুত্ব দিয়ে মসজিদকে বিতর্কিত সৌধ হিসেবে চিহ্নিত করতে আপত্তি জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। দ্বিগুণ হতে চলেছে সিগারেটের দাম, দামি হচ্ছে মদ, বিরাট বড় সিদ্ধান্তের পথে কেন্দ্রীয় সরকার। অপরদিকে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের উপর কমছে জিএসটির হার। ধূমপায়ী মদ্যপায়ীদের জন্য দুঃসংবাদ, শীঘ্রই এক ধাক্কায় বাড়তে চলেছে সিগারেট, তামাকজাত পণ্য, মদের দাম। এমনকি দামি গাড়ি আরও মহার্ঘ হতে চলেছে। আসলে জিএসটি কাঠামোয় বড়সড় রদবদল হতে চলেছে। সেটা হলে বিপাকে পড়তে পারেন নেশাখোররা। আসলে জিএসটিতে কম্পেনসেশন শেষের মেয়াদ শেষ হতে চলেছে। এর বদলে হেলথ অ্যান্ড এনার্জি সেস আনার পরিকল্পনা মোদী সরকারের। একই সঙ্গে আনা হতে পারে ক্লিন এনার্জি সেস। হেলথ অ্যান্ড এনার্জি সেস মূলত বসানো হবে সিন গুডস, অর্থাৎ শরীরের জন্য ক্ষতিকর বলে যে পণ্যগুলিকে ধরা হয় সেই পণ্যগুলির উপর। সিন গুডস হিসেবে ধরা হয় মদ, সিগারেট, তামাকজাত পণ্য সহ খৈনি, গুটকা এসবের ওপর। এই পণ্যগুলি এমনিতেই জিএসটির 28% স্ল্যাবে পড়ে। তার ওপর অতিরিক্ত সেস বসলে এক ধাক্কায় দাম অনেকটা বাড়তে পারে, এমনকি সিগারেটের দাম দ্বিগুণ পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। দাম বাড়তে পারে দামি গাড়িগুলির। কেন্দ্রীয় সরকার দামি গাড়ির ওপর ক্লিন এনার্জি সেস বসাতে পারে বলে জানা যাচ্ছে। অপরদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে নতুন জিএসটি হারে। সূত্রের দাবি, জিএসটি কাউন্সিলের আগামী বৈঠকেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এক লাফে দাম কমবে বহু জিনিসের, যার মধ্যে রয়েছে টুথপেস্ট, টুথ পাউডার, ছাতা, সেলাই মেশিন, প্রেসার কুকার, বাসনপত্র, ইলেকট্রনিক ইস্ত্রি, স্বল্প ক্ষমতা সম্পন্ন ওয়াশিং মেশিন, বাইসাইকেল, 1000 টাকার বেশি মূল্যের কাপড়, 500 টাকা থেকে 1000 টাকা মূল্যের জুতো, স্টেশনারি দ্রব্য, টিকা, সেরামিক টাইলস ইত্যাদি। হোম লোন নিয়ে বিরাট বড় সুখবর, নিয়মে বড় বদল আনছে রিজার্ভ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে হোম লোনে আগাম পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকদের থেকে কোনো চার্জ নিতে পারবে না ঋণদাতা সংস্থাগুলি। অর্থাৎ মেয়াদ শেষের আগেই ঋণ মিটিয়ে দিতে চাইলে গ্রাহকদের ঘাড়ে অতিরিক্ত ফিয়ের বোঝা চাপানো যাবে না। ফ্লোটিং রেটে নেওয়া লোনের ক্ষেত্রে আগামী বছরের 1 জানুয়ারি থেকে চালু হতে চলেছে এই নতুন নিয়ম। 2026 সালের 1 জানুয়ারি বা তারপর যে সমস্ত লোন, হোম লোন মঞ্জুর বা রিনিউ হবে, সেই সমস্ত ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। অপরদিকে তৃণমূলের শহীদ দিবস 21 জুলাইয়ের আগেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী 18 তারিখ তার সম্ভাব্য বাংলা সফর। দমদম কিংবা বারাসতের কোথাও জনসভা করতে পারেন মোদী। জানা যাচ্ছে বারাসত, বনগাঁ, ব্যারাকপুর, কলকাতা উত্তর এই 4 সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন তিনি। এসব জায়গায় নেতাকর্মী সমর্থকরা ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এর আগে মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দক্ষিণবঙ্গে তার জনসভা। 21 জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে মোদীর এই সভা নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য। রাজ্য জুড়ে বিজেপির একের পর এক সভা সমাবেশ থেকে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি বিজেপি নেতা দিলীপ ঘোষ এবার যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে তৃণমূলে যোগ নিয়ে জল্পনা দিলীপ ঘোষের। সময়ের সঙ্গে সঙ্গে দলের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব বাড়ছে। মোদী সাহের সভা তো দূরস্থ, নয়া রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বরণের অনুষ্ঠানে তাকে ডাকা হয়নি। ফলে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে নানা চর্চা। প্রশ্ন উঠছে, যা পরিস্থিতি তাতে ফুল বদলে তৃণমূলে চলে যাবেন এবার
দাবাং বিজেপি নেতা দিলীপ ঘোষ। জবাবে দিলীপ ঘোষ জল্পনা উসকে দিয়েছেন, জানিয়েছেন রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় সব লেখা রয়েছে। তবে শেষ পর্যন্ত বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষের জায়গা কোথায় গিয়ে দাঁড়ায়, জবাব দেবে সময়। ভয়াবহ বৃষ্টির দাপটে হিমাচল প্রদেশে 400 কোটি টাকার ক্ষতি, মৃত কমপক্ষে 63। বর্ষাকালের বিপদ, টানা বৃষ্টির দাপটে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। গত 12 দিনে এই রাজ্যে বৃষ্টি, তার ফলে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মোট মৃত্যু হয়েছে 63 জনের, নিখোঁজের সংখ্যা 40, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে এই ধ্বংসযজ্ঞের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 407 কোটি টাকার অধিক। হিমাচল প্রদেশে 261টি রাস্তা বন্ধ রয়েছে, পাশাপাশি 600টি ট্রান্সফরমার কাজ করা বন্ধ করে দিয়েছে। 794টি পানীয় জল প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে আগামী 5 থেকে 9 জুলাই বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। দেখে নেব রাজ্যে কেমন থাকবে আবহাওয়া। শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে শনিবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে 7 থেকে 20 সেন্টিমিটার। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। সোমবার পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে হালকা মাঝারি বৃষ্টি। শনিবার, রবিবার বৃষ্টির দাপট তুলনামূলকভাবে কম থাকবে, তবে তারপর সোমবার থেকে আবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে। ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এবং মালদহ জেলা।